রংপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের ৪৭ নম্বর ভোট। এই ৪৭ নম্বর ভোটের আমাদের বিশেষ করে যারা আজকে ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং আইপিএফ এর মনোনীত প্রার্থী, আমাদের প্রার্থী সুশিক্ষিত প্রার্থী, যে আমাদের দাদা বিন্দু দেবনাথ মহোদয়ের সমর্থনে আজকে ওনাকে যেই কোনোভাবে হোক আমরা বড় আকারে আশীর্বাদ দিয়ে যে পবিত্র বিধানসভা পাঠানোর জন্য আজকে আমাদের এই উপনির্বাচনের প্রচার সভা। প্রথমে আমি ধন্যবাদ জানাবো সম্মানিত আমাদের প্রচার সভায় সম্মানিত সভাপতি, এবং ধন্যবাদ জানাবো আমাদের আজকে এই প্রচার সভাতে এসেছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়, এবং আমার পূর্ব বক্তা আমাদের 2023 বিধানসভা নির্বাচনের আগে যে আমার দাদা মহসর আলী মহোদয়, প্রাক্তন বিধায়ক, বিগত দিনে উনি কমিউনিস্ট থেকে বিধায়ক ছিলেন এবং গত 23 নির্বাচনে কমিউনিস্টকে বিদায় দিয়ে উনি আমাদের দলে এসেছেন, এবং আজকে যে উনি খুব সুন্দরভাবে আপনার সামনে সকলের সামনে যে বক্তব্য রেখেছেন, আমার ব্যক্তিগতভাবে আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাবো আজকে আমাদের মাঝে আপনার এই এলাকার সমস্ত আমাদের শক্তি কেন্দ্র থেকে শুরু করে ভোট প্রেসিডেন্ট এবং সমস্ত আমাদের কার্যকর্তা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ এর পক্ষ থেকে যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এবং 5 তারিখে আমাদের নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে যারা এলাকা আমাদের এই সুশাসন সরকারের পক্ষে এবং সুশাসন সরকারের তরফ থেকে যারা অংশগ্রহণ করছে, আমার অন্তরস্থল থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলকে আমার ব্যক্তিগতভাবে এবং বিন্দু দেবনাথ মহোদয়ের পক্ষ থেকে এবং সমর্থনের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাই। 2015-তে আমি এসেছিলাম আপনার এই এলাকাতে, এই গলিতে, এবং আমার মনে আছে যে এই পিছন বাড়িতে আমার দাদার বাড়িতে একটা উঠানের সভাও করেছিলাম তখন, যে এডিসি নির্বাচনের সঙ্গে। যাই হোক, এই মনাইপাথর এলাকাতে আমার বিগত প্রায় 2014 থেকে আমার অভিজ্ঞতা আছে যে এই এলাকার মধ্যে কয়টি ভোট রয়েছে এবং কোন কোন এলাকাতে আমাদের সংগঠন রয়েছে এবং কোন কোন এলাকা আমাদের কি সম্প্রদায় আছে, আমাদের কিছু না কিছু অভিজ্ঞতা আছে। যাই হোক, আজকে যে আমাদের আশা যে মূল বিষয় হচ্ছে, আমি বেশি সময় নেব না, যে আজকে আমাদের আশা মূল বিষয় হচ্ছে যে আমাদের এই যে উপনির্বাচনে আমাদের প্রার্থী বিজেপি এবং আইপিএফ এর প্রার্থী আমাদের ভারতীয় জনতা পার্টির যে সিম্বলটা হচ্ছে পদ্ম, এবং আমাদের বিরুদ্ধে যারা প্রার্থী দিচ্ছে তারা হচ্ছে কংগ্রেস এবং কমিউনিস্ট। কংগ্রেস এবং সিপিআইএম এর জোটের মাধ্যমে তারাও প্রার্থী দিচ্ছে। কোন সিম্বলে ভোট দিতে হবে, তারা বিরোধীদের যদি ভোট দিতে হয় কাজী আব্দুল্লাহ সিপিআইএম। আমার কথা হচ্ছে বিগত কত বছর ধরে এই বিধানসভা কেন্দ্র থেকে মানিকবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, আপনারা জানেন। আপনাদের দুধের মাধ্যমে উনি এই এলাকা থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবু কত বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন? টানা 20 বছর। এবং যখন আমাদের এই সরকার বিজেপি আইপিএফ সরকার যখন পরিবর্তন হয় 2018 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে, তখনও এই বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন মানিক সরকার। যে বিগত প্রায় 25 বছর ধরে এই বিধানসভা কেন্দ্র থেকে উনি পবিত্র বিধানসভা প্রতিনিধি ছিলেন 25 বছর ধরে। আজকে আমরা দেখতে পাই দুর্ভাগ্য যে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের 60টা বিধানসভা আসনের মধ্যে এবং সারা ত্রিপুরা রাজ্যের চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে আমরা দেখি যে সরকারকে কোন বিধানসভা কেন্দ্রের
আনডেভেলপড এরিয়া, অউন্নতি এরিয়া, অউন্নতি এলাকা কোন বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাই? আজকে দমপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে। যে দমপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে না একটি সুন্দর শহর আছে, না একটি পেট্রোল পাম্প আছে, না একটি সুন্দর হসপিটাল আছে, না একটি সুন্দর প্রত্যেকটা পরিবার থেকে না ইঞ্জিনিয়ার পাস করা আছে, না ডক্টরেট পাস করা আছে, না পিসিএস অফিসার আছে, না আইএস অফিসার আছে, না পিসিএস অফিসার আছে, নেই। অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে যদি তুলনা করি, দমপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে যে অবস্থাতে আমরা বসবাস করছি, আমাদের দাদা বলছে, উনি বুঝে যে কমিউনিস্টে যদি থাকি আগামী দিনে রাজ্যের মানুষ আর সমর্থন করবে না। এবং এই 2018 বিধানসভা নির্বাচনের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। এবং 23-এ আমাদের নির্বাচন, এই 23-এর নির্বাচনে বিগত 5 বছরে আমাদের সরকার আসার পরে আপনারা 2018 বিধানসভা নির্বাচনের আগে কতজন আমাদের এই এলাকায় বসবাসকারী আপনারা টাকা ঘর পেয়েছে সরকারের, রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে? একটা হাত তুলুন। কতজন 2018 মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন এবং বিরোধী দল নেতা হিসেবে যখন বিধায়ক ছিলেন 2018 পর্যন্ত, এবং 18 পরে আমি বললাম না, কিন্তু আমাদের সরকার আছে মানিকবাবু বিধায়ক টাকার করে। 2018 আগের পর্যন্ত কে কে সরকারি টাকা ঘর পেয়েছে? হাত তুলুন। আর 18 পরে কে কে পেয়েছে? এটা হাত তুলুন। কে কে টাকা ঘর পেয়েছে 18 পরে? আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কে কে 2018 আমাদের সরকার আসার পরে কে কে টাকা ঘর নির্মাণের জন্য সরকারের তরফ থেকে পেয়েছে? এটা বলুন। 18 পরে বাকি নাই। এই হচ্ছে। যাই হোক, বিগত 5 বছরে বিনা মিছিলে, বিনা আন্দোলনে আমার দাদা বলেছে সমস্ত কিছু মানুষের দরজায় পৌঁছে গেছে যে সরকারের সুযোগ সুবিধাগুলি, আমাদের মৌলিক অধিকার কি? সরকারের সুযোগ সুবিধাগুলি পাওয়া, ঠিক না? আমাদের মৌলিক অধিকার কি? আমরা যারা গরিব সম্প্রদায়, গরিব শ্রেণী যারা আছে, অসহায় পরিবার যারা আছে, আমাদের মৌলিক অধিকার কি? সরকারের সুযোগ সুবিধা পাওয়া দরকার, ঠিক না? হ্যাঁ, ঠিক তো? এই যে মৌলিক অধিকার গুলি আমাদের সরকার আসার পরে প্রত্যেকটা দরজায় পৌঁছে গেছে। তখন কমিউনিস্টরা বুঝে গেছে, মানিকবাবুরা বুঝে গেছে যে এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজনীতি করতে গেলে রাজনীতি করার মতো আর লোক হবে না। এখন কি করতে হবে? রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে হবে। 35 বছর টানা এবং এই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হওয়ার প্রায় 25 বছর ধরে তাদের সংগঠন উইদিন 5 ইয়ার্স, মাত্র 5 বছরের মধ্যে তাদের সংগঠন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন সেটাকে মানুষকে অপপ্রচার করে কিভাবে আবার 2023 বিধানসভা নির্বাচনে মানুষের ভোট পাওয়া যায়? বিগত 25 বছর ধরে মানুষে যখন এই রাজ্যে কমিউনিস্ট সরকার ছিলেন তখন বিরোধী কে ছিল? কংগ্রেস। কংগ্রেস ছিল তো। এই কংগ্রেসে সিপিএম এ আমাদের যত কংগ্রেসের ভাই বোনদের যত খুন হয়েছে, যত আক্রমণ হয়েছে, যত ভুল কেস হয়েছে পুলিশের মাধ্যমে, এইগুলি কি ছেড়ে কিছু নেতা, কিছু লিডার, কিছু নেতৃত্ব নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা কি করেছে? সিপিএমের সঙ্গে মেলার মাঠে বসে আঘাত হয়েছে। আমার বীরচন্দ্র যারা কমিউনিস্ট ছিলেন তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। যারা কংগ্রেস ছিলেন, আমার বীরচন্দ্র
1993 সালে যখন কংগ্রেস এবং কমিউনিস্টের উভয় পক্ষে মারপিট হয় তখন 13 জন কংগ্রেস কর্মী এবং সিপিএম মিলে 13 জন কর্মী খুন হয়েছে ওই বিচন্দ্র মনুতে। তখন কংগ্রেস বিরোধী ছিল এবং কমিউনিস্ট শাসক ছিল। তখন কংগ্রেস শাসক ছিল, কমিউনিস্টের বিরোধী ছিল। কিন্তু তখন তো আমাদের বিজেপি আইপিপি সরকার ছিল না। কিন্তু টানা 25 বছর যখন কমিউনিস্টের শাসন ছিল, বীরচন্দ্র মনুতে কি করত? শহীদ দিবস পালন করত। সারা দক্ষিণ জেলায় সমস্ত কমিউনিস্টের যত ছাত্রকে নিয়ে তারা বীরচন্দ্র মনুতে একটা জনসভা করত, শহীদ দিবস পালন করত। কি বলে? কি কারণে? কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে। এবং কংগ্রেস বিভিন্ন কর্মী যখন খুন হয় সিপিএমের হাতে তারাও শহীদ দিবস পালন করত। সেইগুলিকে ভুলে গিয়ে তারা এই 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আইপিএফকে যে মানুষের মৌলিক অধিকারগুলি পৌঁছে দিচ্ছে আইপিএফ এবং বিজেপি সরকার, যে সুশাসন সরকার মানুষের জন্য কাজ করছে সেটাকে আটকানোর জন্য তারা আঘাত করছে। কি বলছে? আগরতলাতে বসে বসে কিছু নেতারা বলছে যে বিজেপি এবং আইপিএফ দ্বিতীয়বার সরকার গঠন করতে পারবে না, যে বিজেপি এবং আইপিএফ কোন বিধানসভা কেন্দ্র থেকে তারা পাস করতে পারবে না, যে রাজ্যের মানুষকে তারা বিভ্রান্ত করছে। আমরা আইসি দ্বিতীয়বার সরকার গঠন করতে পারবে না, এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আমরা নাকি সিঙ্গেল ডিজিট নাম্বার নাকি ক্রস করতে পারবে না, তারা সরকারে ফিরে আসতে পারবে না, এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আজকে তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছে রাজ্যের মানুষ। এবং আমাদের বিশ্বাস ছিল যে এই ত্রিপুরা রাজ্যে সেটাই ইতিহাস হয়েছে বন্ধুগণ। কোনদিনে আমার জন্ম থেকে শুরু করে আমি কোনদিনে দেখিনি যে ত্রিপুরা প্রত্যেকটা নির্বাচনে, প্রত্যেকটা বিধানসভা নির্বাচন বলো, লোকসভা নির্বাচন বলো বা যে কোনো নির্বাচন বলো, যে রাজ্যের মধ্যে নির্বাচন হতে গেলে মানুষ যার যার অধিকার, যার যার পছন্দের মতো প্রার্থীকে ভোট দিবে। এই দেশে বিধানসভা নির্বাচনে আমাদের সরকারের মাধ্যমে মানুষ সঠিকভাবে যার যার পছন্দের মতো রাজনীতি দলকে ভোট দেওয়ার জন্য অপেন একটা সুযোগ করে দিয়েছে। তারপরেও আমাদের পক্ষে রাজ্যের প্রায় 37% মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ সিটি আমাদের সরকার আবার পুনরায় দ্বিতীয়বার সরকার গঠন করেছে। সেটাই প্রমাণ। আজকে আপনার কাছে আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে অবগত করতে চাই, আপনারা এই 2018 বিধানসভা নির্বাচনের পরে আপনারা কোন ব্যক্তি, এই কোন শ্রমিক হোক, ব্যবসায়ী হোক বা যানবাহন চালককারী হোক বা কর্মচারী হোক বা যে কোনো দিন মজুর হোক, আপনারা পকেট থেকে, আপনারা অ্যাকাউন্ট থেকে, আমাদের দলের পক্ষ থেকে কারোর কাছ থেকে আজকে পর্যন্ত পার্টি নামে কারো হাত থেকে আমরা চাঁদা কালেকশন নিয়েছি? আমাদের সরকার চাঁদা কালেকশন করছে। 2018 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত আমরা দেখি যে নারী সংগঠনের মাধ্যমে, নারী সমিতি সংগঠনের মাধ্যমে, জিএপি সংগঠনের মাধ্যমে, ট্রাইবাল ইউথ ফেডারেশন সংগঠনের মাধ্যমে, অঞ্চল সম্পাদক সংগঠনের মাধ্যমে, এলাকা পার্টি তহবিলের মাধ্যমে এবং পার্টি জনসভার মাধ্যমে এবং সম্মেলনের নামে প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা ব্যক্তি থেকে তখন মানে কবর চাঁদা কালেকশন করে করে রাজনীতি দল করত, পার্টি করত। আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার পক্ষ থেকে এবং আমার দুলাইবাড়ি বিধানসভার পক্ষ থেকে আপনার কাছে, সকলের কাছে আমার অনুরোধ থাকবো যে কমিউনিস্টকে কিভাবে বিদায় দিতে হয় এবং কমিউনিস্টের যে সন্ত্রাস রাজনীতি দলকে কিভাবে ত্রিপুরা থেকে বিদায় দিতে হয় এবং এলাকা থেকে বিদায় দিতে হয়, আমরা একমাত্র আমাদের বিগত প্রায়
শুরু থেকে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র দক্ষিণ ত্রিপুরা জেলায় জুলাইবাড়ির নাম শুনলে যখন মানুষ আগরতলা না সারা ত্রিপুরা রাজ্যের মানুষ তখন ভয় করত যে জুলাইবাড়ি বিধানসভা এলাকার মধ্যে একটা কমিউনিস্টের হিংসা রাজনীতি দলের সংগঠন এবং স্থান এবং ওই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে তাদের যে সন্ত্রাস রাজনীতি দল করা এবং দিনের বেলায় মানুষকে খুন করার মতো সাহসী যে কমিউনিস্টের মাফিয়ারা একমাত্র দক্ষিণ ত্রিপুরা জেলায় আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিলেন এবং তাদেরকে আমরা মাত্র 10 দিন সময় নির্বাচনের এই 23 বিধানসভা নির্বাচনের মাধ্যমে তাদেরকে আমরা জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে একটা সুন্দর শিক্ষা দিয়েছে এবং ত্রিপুরা রাজ্য থেকে আজকে গর্বের বিষয় গর্বের সাথে আমি বলবো আজকে আমরা দায়িত্ব পাওয়ার পরে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনারা গিয়ে দেখতে পারেন যে কারোর উপরে কারোর পরিবারের উপরে আমরা আজকে পর্যন্ত একটা সিঙ্গেল পার্সন ব্যক্তিটাকেও আমরা কোনোদিনে বেইলিভাবে আমরা রাজনীতির উদ্দেশ্যে রাজনীতি স্বার্থে এবং রাজনীতি লাভের জন্য আমরা কারোর উপরে 1 ইঞ্চি আমরা হাত তুলিনি বন্ধু এবং আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবো এই জয়ন্তপুর বিধানসভা কেন্দ্র এই জয়ন্তপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের জনজাতির শ্রেণী আছে মাইনরিটি সম্প্রদায় মুসলিম সম্প্রদায় আছে এবং হিন্দু সম্প্রদায় বাঙালি সম্প্রদায় আছে আমরা আজকে এই আপনার এই 47 নম্বর বুথে যারা আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো বিগত দিনে মানিকবাবু এই কেন্দ্রে মানুষকে যেইভাবে অপসারণ করেছে তার থেকে আমরা প্রমাণিত করে আগামী দিনে আমাদের বিন্দু দেবনাথ মহোদয়ের মাধ্যমে এই জয়ন্তপুর কেন্দ্রের মধ্যে উন্নয়ন কি জিনিস আমরা সেটা দেখিয়ে দেব মানিকবাবুকে আমরা দেখিয়ে দেব আজকে উনি গতকালকে আমাদের জনসভার মাধ্যমে চ্যালেঞ্জ করে মানিকবাবু আজকে জনসভা করছে দেওয়ানদাল বাজারে ওই দেওয়ানদাল বাজারে জনসভাতে কে কে ছিলেন আজকে পরিচিত মোহন সিং রাধাচরণ দেব বর্মা এবং মানিক সরকার থেকে শুরু করে সমস্ত তাদের কার্যকর্তা যারা আছে সবাই তাদের নেতা নেত্রীরা সবাই উপস্থিত ছিলেন কিন্তু জনগণের সংখ্যা কত ছিল আমরা বিধানসভা কেন্দ্র থেকে তুলে এনে এই জয়ন্তপুর কেন্দ্রের মধ্যে আবার বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে মানিকবাবু তাদেরকে প্রশ্ন করতে হবে যে বিগত দিনে আপনাদেরকে তো আপনাকে আমরা এই বিধানসভা কেন্দ্র থেকে 25 বছর পবিত্র বিধানসভাতে পাঠিয়েছি আপনি এই এলাকার জন্য ডিগ্রি কলেজ নির্মাণ করতে পারেননি কেন এই জয়ন্তপুর কেন্দ্রের জন্য কেন্দ্রবাসীর জন্য সুন্দর শহর তৈরি করতে পারেননি কেন পেট্রোল পাম্প নির্মাণ করতে পারেননি কেন এই উপনির্বাচনের মাধ্যমে আপনাকে আমরা বিদায় দেব এই কোনো ভাবে হোক আপনি এই বিধানসভা কেন্দ্রে আপনার কোনো অধিকার থাকবে না আগামী দিনে মানুষ আপনাকে রিজেক্ট করবে এবং রিজেক্ট করে ফেলেছে আজকে কতজন লোক দিয়ে জনসভা করেছে মাত্র 60 জন বন্ধুগণ 60 জন এবং উনি বই পেয়েছে 2023 বিধানসভা নির্বাচনে লাগাতার 20 বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও 5 বছর বিরোধী দল নেতা থাকার পরেও উনি কোন বিধানসভা আসনে উনি গত 2023 বিধানসভা নির্বাচনের সময়ে কোন বিধানসভা আসনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেনি বন্ধুগণ বুঝে গেছে তার কারণে আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার কাছে আমার অনুরোধ থাকবো আমরা আগামী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আজকে আমাদের রাজ্যে প্রায় 5.5 বছর সরকার চালাচ্ছে রাজ্যের মানুষের সুশাসনের সরকার চালাচ্ছে মানুষ মৌলিক অধিকার পেয়ে যাচ্ছে এই রাজ্যের বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় আমরা সকল সম্প্রদায়ের জন্য সকল ধর্মের জন্য সকল জাতির জন্য আমরা একসাথে মিলে কাজ করছি আমাদের এই সরকারের মাধ্যমে বিগত দিনে কমিউনিস্টরা কি করত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে জনজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে
এবং হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে দ্বন্দ্ব লাগিয়ে রাজনীতি করতে বন্ধ করুন। আজকে সেই রাজনীতি আজকে মানুষ বুঝে গেছে, আর এই রাজনীতিকে মানুষ পা দিলেন না। এই দাদাকে আমার ব্যক্তিগতভাবে আমি সালাম জানাই, এই দাদাকে আমার ব্যক্তিগতভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি একজন প্রাক্তন বিধায়ক হওয়ার পরেও আপনারা শুনেছেন যে আমাদের বংশনগর বিধানসভা কেন্দ্রে আমাদের মাননীয় মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন মহোদয়, উনার সমর্থনে বিগত প্রায় কংগ্রেসের আমলে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন বিল্লাল মিয়া মহোদয়, উনি 850 পরিবারকে নিয়ে আমাদের তফাজ্জল মহোদয়কে বিপুল ভোটে বিপুল সংখ্যায় উনাকে বিজয়ী করার জন্য উদ্দেশ্য নিয়ে আজকে কংগ্রেস এবং কংগ্রেসের দুই একজন নেতার ব্যক্তিগত ইন্টারেস্ট এবং ব্যক্তিগত চিন্তা ভাবনা রেখে যারা মেলার মাঠে বসে যারা কংগ্রেস সিপিএম যারা আঘাত হয়েছে সেটাকে কোনোভাবে অন্তর থেকে যারা মানতে পারেনি তারা সঠিক দিশাতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিল্লাল মিয়া ভাইকে আমার ব্যক্তিগতভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এই রাজ্যে এই দলের মাধ্যমে এই সরকারের মাধ্যমে মানুষের সেবা করার জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবো, সকলকে স্বাগতম জানাই। এই দাদা উনি কৈলাস শহর থেকে এসে আপনার জন্য মূল্যবান কথাগুলি রেখেছে, সেই মূল্যবান কথাগুলি আপনারা ধৈর্য ধরে আপনারা পালন করুন এবং আগামী দিনে আপনার জন্য সুখবর আসবে। এই রংপুর কেন্দ্রের বাসীর জন্য আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনারা সকলের কাছে অনুরোধ রেখে আমার এই কয়েকটি কথা আমি এখানে শেষ করছি। সেটা শুরু নয় আজকে এই নির্বাচনের প্রচারে আমি শুরু আসছি, আগামী দিনে আসবে সেটা না, আমি কথা দিচ্ছি আগামী দিনে আমাদের এই দাদা হিন্দু জমিয়ান মহোদয় উনি পবিত্র বিধানসভাতে যাবে এবং তারপরেও আমি শুনতে কথা দিচ্ছি আপনার এলাকাটা আমি যদি প্রয়োজন হয়ে থাকে প্রত্যেকটা মাসে মাসে একবার আমি এই এলাকাতে আসবো, আপনার সকলের জন্য আমরা উন্নয়নের কাজ করব। এই এলাকা আমাদের যতগুলি সমস্যা আছে এবং এই মলয় পাথার এলাকায় যতগুলি সমস্যা আছে আমরা সমাধানের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা দিয়ে আমরা কাজ করব। আপনারা সকলে এগিয়ে আসুন এবং আপনারা আজকে এই সভার মাধ্যমে আপনারা শপথ নিন, আপনারা দায়িত্ব নেন। এই যে আমাদের 5 তারিখ নির্বাচন হবে, এই নির্বাচনে বিরোধীদেরকে আপনারা বিদায় দেওয়ার জন্য আপনারা সকলের কাছে দায়িত্ব নিয়ে আপনারা কাজ করুন এবং আমরা বিশ্বাস রাখছি আপনারা এই যে ছাত্রদের আমার বুঝের মাধ্যমে প্রত্যেকটা বিরোধী দল যতই 100টা লোক হোক না কেন তারা যতই দল এই এলাকায় এসে যতই বিভ্রান্ত করুক না কেন তাদেরকে আমরা এই রংপুর বিধানসভা কেন্দ্র থেকে তাদেরকে আমরা একটা সুন্দর শিক্ষা তুলে দেব এবং রাজ্যের মানুষের উন্নয়নকে যেইভাবে আত্মনির্ভর ষড়যন্ত্র করে তারা প্রচার করতে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা সকলে আশীর্বাদ দিয়ে কাজ করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আবার এই কয়েকটি কথা আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।